আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেশে এই মুহূর্তে হাম মহামারী আকার ধারণ করেছে। সরকারি হিসেবে আমরা দেখতে পাচ্ছি আক্রান্তের সংখ্যা প্রায় 60,000। সরকারি হিসেবে আক্রান্তের সংখ্যা যদি 60,000 হয়, তাহলে সেটা প্রকৃত সংখ্যা 6 লাখ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রচণ্ড রয়েছে। এবং নিউ এজের একটা অনুসন্ধানী প্রতিবেদনে ভয়ঙ্কর চিত্র বেরিয়ে এসেছে। সরকারি হিসেবে মৃত্যুর সংখ্যা 360-এর মতো এখনো বলা হচ্ছে। সেই সংখ্যা 4 থেকে 10 গুণ বেশি প্রকৃত সংখ্যা হতে পারে বলে তদন্তে বেরিয়ে এসেছে নিউ এজের, যেটা বিবিসি বাংলাও বলছে। কিরকম ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমরা আছি, ঠিক এই চিত্র যখন নিউ এজ তুলে আনছে, সেই চিত্রের ভেতরে ঢোকার চেষ্টা করব। আমরা আপনাদেরকে জানাবো যে কোথায় থেকে এই তথ্য আসলো, এবং এই তথ্য নিউ এজ সাধারণত কোনো ফেক নিউজ প্রকাশ করে না। নিউ এজের সম্পাদক নুরুল কবির বাংলাদেশের অন্যতম প্রথিতযশা এবং স্পষ্টভাষী একজন সম্পাদক, যিনি বাংলাদেশের কোনো সাংবাদিক প্রফেসর ইউনূসের যারা ক্ষমতায় থাকতে সাক্ষাৎকার নিয়েছেন, প্রথম আলোর সাংবাদিক, বিবিসির সাংবাদিকও তৈলাক্ত সব প্রশ্ন করেছেন, যেখানে সেখানে নুরুল কবির প্রশ্নবাণে জর্জরিত করেছিলেন প্রফেসর ইউনূসকে। সেই দৃশ্য আমরা দেখেছি। সুতরাং নুরুল কবিরের পত্রিকার এই রিপোর্ট এবং বিবিসি বাংলার ভাষ্য আমার মনে হয় যে কোনোভাবেই মিথ্যা হওয়ার কথা নয়। চতুর্দিকে দাবি উঠেছে প্রফেসর ইউনূসের ফাঁসি চাই, তার মেটিকুলাস স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ফাঁসি চাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রফেসর ইউনূসের এই ঘটনা নিয়ে গান বাঁধা হচ্ছে, ভিডিও তৈরি করা হচ্ছে, ফটোকার্ড তৈরি করা হচ্ছে, লক্ষ লক্ষ পোস্ট দেয়া হচ্ছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে প্রফেসর ইউনূস একদিন আগে সিএনএন এর প্রতিষ্ঠাতার মৃত্যুতে তিনি মারা গেছেন। তার মৃত্যুতে 350 ওয়ার্ডের শোক বার্তা তিনি ফেসবুকে পোস্ট করেছেন। কিন্তু বাংলাদেশে এই সরকারি হিসেবেই যে আমরা ধরছি শত শত শিশুর মৃত্যু এবং প্রায় লাখখানেক শিশুর আক্রান্ত হওয়ার এই ঘটনায় প্রফেসর ইউনূস ফেসবুকে একটি টু শব্দও উচ্চারণ করেননি, বরং ইউনূস সেন্টারে বসে দামি দামি খাবার খাচ্ছেন, দামি দামি মিটিং করছেন, কনফারেন্স করছেন, সেমিনার করছেন। এই ব্যাপারগুলো প্রতিনিয়ত তার ইউনূস সেন্টার পেজ থেকে আপলোড করা হচ্ছে। চলুন একটু ভয়ঙ্কর এই বাস্তবতাটা বুঝে দেখি। বাংলাদেশে হামে মারা যাওয়া শিশুর সংখ্যা 360, নাকি সেটা অন্তত 1200 থেকে 3000ও হতে পারে। ভয়ঙ্কর সেই চিত্রের কথা বলবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, 2024-এর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলো। তার আগে যে জুলাই আন্দোলন, জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী, আমরা জাতিসংঘের রিপোর্টটাকেই যদি আমলে নিই, তাহলে 15 আগস্ট পর্যন্ত তারা বলছে 1400 জন মারা যেতে পারে। সরকারের গেজেটে, প্রফেসর ইউনূস সরকারের গেজেটেই 840 জনের মতো নাম আমরা দেখেছি। 840 জন মানুষের মৃত্যুতে আমাদের হৃদয়ে যেমন রক্তক্ষরণ হয়েছে, আমাদের আসমান কেঁপে উঠেছে। সেরকম আসমান কাঁপার দৃশ্য এই হামে শত শত শিশুর মৃত্যু, লক্ষাধিক শিশুর আক্রান্ত হওয়ার ঘটনা, হাজারো মায়ের কোল খালি হওয়ার এই ঘটনায় এতটুকু উদ্বেগ আমরা দেখছি না, বরং ওই তথাকথিত বিপ্লব, বিপ্লবকে তথাকথিত বলছি না, তথাকথিত বিপ্লবী একজন, যিনি বিপ্লব বেচে খান, অনেকেই তো বিপ্লব বেচে খান, বিপ্লবকে ব্যবসা করেন, বিপ্লব নিয়ে ব্যবসা করেন, জুলাই নিয়ে ব্যবসা করেন, হাদি নিয়ে ব্যবসা করেন। এই ব্যবসাগুলো বেশ জনপ্রিয় ব্যবসায় পরিণত হয়েছে। সেই একজন বিপ্লবী, যার পকেটে টাকা ছিল না বলে তিনি মেসে না থেকে নিজের টাকা বাঁচানোর জন্য হলের গণরুমে থেকে ছাত্রলীগ করতে বাধ্য হয়েছিলেন, তিনি সম্প্রতি একটা টক শোতে বলেছেন যে বিএনপি আর আপনারা হাম নিয়ে পড়ে আছেন, হামের টিকা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন, অথচ জুলাই সনদ যে বাস্তবায়ন হচ্ছে না সেটা নিয়ে আপনাদের একটা
কথাও বলছেন না। কত বড় অধ্যত্ব হলে, কত বড় সাহস হলে এই ধরনের কথা বলে যে এই যে শত শত শিশুর মৃত্যু, সেই মৃত্যুকে তুচ্ছ করছে। আচ্ছা, কেউ যদি জুলাই আন্দোলনে কিংবা এই গণ অভ্যুত্থানে একজনের মৃত্যু নিয়ে কোনো হাসি ঠাট্টা করে, যেমন অনেককে জেলে ভরার ঘটনা আমরা দেখেছি প্রফেসর ইউনূসের আমলে, ওই আবু সাঈদের যে মৃত্যু, দু হাতে পাখা মেলে দাঁড়ানো, সেটা নিয়ে যদি কেউ একটু ট্রল করেছে ফেসবুকে, তাহলে তাকে জেলে ভরা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, তার উপরে মব তৈরি করা হয়েছে। এই ঘটনাগুলো আমরা দেখেছি। অথচ এই তথাকথিত যোদ্ধা, এই 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 মানে যে জুলাইকে বিক্রি করে এখন মানে কোটিপতি হয়েছে, জমিদারের পুত্র, জমিদারের নাতি হয়েছে, সে অবলীলাই বলছে যে আপনারা হামের টিকা নিয়ে পড়ে আছেন, অথচ জুলাই সনদ বিএনপি বাস্তবায়ন করছে না, সেটা নিয়ে আপনারা একটা কথাও বলছেন না। এরকম ইউনূস ভক্তরা আজকে সমাজে গজিয়ে উঠেছে, যারা ইউনূসের একটি ভুল চোখে দেখতে চায় না, শুধুমাত্র ইউনূসের গুণগান গেয়ে যেতে চায়। কি বলছে গণমাধ্যম? চলুন বিবিসির শিরোনামটা আগে দেখি। বিবিসি বলছে হামে মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি। এই খবরটাই মূল খবরটা যেখান থেকে বিবিসি নিয়েছে বলে মানে কপিরাইট স্বীকার করেছে, সেটা হচ্ছে নিউজের শিরোনামটা দেখে নিন। নিউজ ইংরেজিতে শিরোনাম করেছে, তার বাংলা করলে একই দাঁড়ায়, বাংলাদেশে হামে মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি বলে অভিযোগ উঠেছে। কত বেশি চলুন একটু জানি। বিভিন্ন বিভাগীয় হাসপাতাল, বিভিন্ন স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনিক রেকর্ডে পাওয়া তথ্যে সরকারি হিসাবের সঙ্গে বড় ধরনের অমিল দেখা গেছে। বড় ধরনের, ছোটখাটো না কিন্তু। এবং এই বড় ধরনের অমিল দেখতে গিয়ে কখনো কখনো 4 থেকে 12 গুণ বেশি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে নিউজ বলছে। 4 গুণ হলে যে সংখ্যাটা এখন বলা হচ্ছে সরকারি হিসেবে, সেই সংখ্যাটা হয়ে যাবে 1,500-এর বেশি। আর যদি সেটা 10-12 গুণ হয়ে যায়, তাহলে সেটা হয়ে যাবে 3,000, 3,500, 4,000, 5,000-এর মতো। এবং তার তথ্য উপাত্ত এরা এই পত্রিকায় উঠে এসেছে। কি বলছে? বলা হচ্ছে যে স্বাস্থ্য অধিদপ্তর বলছে এটি ইচ্ছাকৃত, গোপন নয়। অর্থাৎ স্বাস্থ্য অধিদপ্তরও এই তথ্যে যে গরমিল আছে সেটা স্বীকার করে নিয়েছে, কিন্তু বলছে যে এটা ইচ্ছাকৃত না। কি তাহলে কি সেটা? বরং তথ্য সংগ্রহ ব্যবস্থার দুর্বলতার কারণে এমন পার্থক্য তৈরি হচ্ছে। তারা বলছে যে তারা সঠিক তথ্য মানে সংগ্রহ করতে পারছে না, তাদের দুর্বলতা রয়েছে। এই দুর্বলতার কারণে আমরা সঠিক সংখ্যাটা জানতে পারছি না, হামে কত শিশু প্রকৃতপক্ষে মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে মাঠ পর্যায়ের হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের কাছ থেকে তথ্য আসতে দেরি হওয়ায় রিপোর্টে গড়মিল দেখা যাচ্ছে। দেরি হলেও তো আমরা পরবর্তীতে সেগুলো সমন্বয় করতে দেখব, কিন্তু কই সমন্বয় করতে তো দেখিনি। উদাহরণ হিসেবে রংপুর বিভাগে স্বাস্থ্য অধিদপ্তর কোনো মৃত্যুর তথ্য না দিলেও, রংপুর বিভাগে কোনো মৃত্যুর তথ্য দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর। সেখানে বলা হচ্ছে যে স্থানীয় হাসপাতাল ও প্রশাসনিক রেকর্ডে অন্তত 4 জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। অর্থাৎ যেখানে 0 সেখানে 4, তার মানে 4 গুণ হয়ে গেল। একইভাবে বরিশাল ও ময়মনসিংহেও সরকারি ও স্থানীয় তথ্যের মধ্যে বড় ধরনের পার্থক্য দেখা গেছে। কেমন পার্থক্য? ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 27 জনের মৃত্যুর তথ্য পাওয়া গেলেও স্বাস্থ্য অধিদপ্তর সেখানে মাত্র কয়েকজনের মৃত্যুর কথা বলছে। আপনি চিন্তা করেন যে যদি 27 জনের মৃত্যুর জায়গায় 2 জন কিংবা 3 জন মৃত্যুর কথা বলা হয়, তাহলে সেটা কত গুণ হয়। সেটা প্রকৃত সংখ্যা, ধরেন যে 3 জন মৃত্যুর কথা বলা হলো সরকারি হিসাবে, সেখানে 27 জন মারা গেছে, তার মানে সেটা হয়ে গেল 9 গুণ। এই যে পরিসংখ্যান, এই পরিসংখ্যানে যেটা শুরুতেই বললাম যে 4 থেকে 10 গুণ হওয়ার সম্ভাবনা রয়েছে, যে কোনো একটা ফিগার হতে পারে। মিনিমাম 4 গুণ হওয়ার সম্ভাবনা প্রচন্ড। আর 4 গুণও যদি হয়, তবুও জুলাই বিপ্লবে যত মানুষ মারা গেছে তার চাইতে বেশি এই হামের মহামারীতে মারা গেছে, যে মৃত্যুর দায় অবশ্যই প্রফেসর ইউনূসকে নিতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাবে দেশে এখন পর্যন্ত হাম বা জাতীয় উপসর্গে গতকালকে পর্যন্ত 352 জনের মৃত্যু এবং 54,635 জন আক্রান্ত হয়েছে। আপনি চিন্তা করেন যে স্বাস্থ্য অধিদপ্তর যেখানে তথ্য সংগ্রহ করতে পারছে না, এই না পারার মধ্য দিয়ে তারা বলছে প্রায় 55,000 আক্রান্ত হয়েছে। এটাকে যদি আপনি 10 গুণ করেন তাহলে সেটা 5.5 লাখ হয়। মৃত্যু 350 জন, এটাকে যদি মানে 4 গুণও করেন তাহলে কত হয়?
4 গুণও যদি করেন তাহলে তো 1400 হয়। জাতিসংঘ জুলাই আন্দোলনের মানে 15ই আগস্ট পর্যন্ত, 5 আগস্ট সরকার পতনের পরে 15ই আগস্ট পর্যন্ত 1400 জনের মৃত্যুর কথা, সম্ভাব্যতার কথা বলেছিল। আমরা গেজেট দেখেছি 840 জন। যদি জুলাই আন্দোলনের মৃত্যু আমাদেরকে কাঁদাতে পারে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ তৈরি করতে পারে, তাহলে এই হাম মহামারীতে এই সকল শিশু যারা আগামীর বাংলাদেশ গড়বে, যারা আগামীর বাংলাদেশের কাণ্ডারি হবে, তাদের এই মৃত্যু এবং যে সকল ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে, যেগুলো গণমাধ্যমে প্রচার করাই হচ্ছে না, যে কোনো কারণেই প্রচার করা হচ্ছে না, সেই সকল হৃদয় বিদারক ভিডিও এবং ছবি দেখলে যে কোনো মানুষের সেন্সলেস হয়ে যাওয়ার কথা, এমন অবস্থা হয়েছে। অথচ প্রফেসর ইউনূস সিএনএন এর সাংবাদিক মারা গেলে তার হৃদয় মানে 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 কি বলবো, যে কান্নাকাটি করে অস্থির হয়ে পড়ে। মানে সেই অস্থিরতা তিনি প্রকাশ করেন 350 ওয়ার্ডে ফেসবুকে। অথচ এই হামে শত শত হাজার হাজার শিশুর মৃত্যু, লক্ষ লক্ষ শিশুর আক্রান্ত হওয়ার এই মহামারীর ছোবলের মধ্যে যখন দেশ, এবং এই ছোবলের মধ্যে দেশকে যখন তিনি নিয়ে গেছেন, তখন তিনি ফেসবুকে একটা শব্দ করছেন না। তার চাটুকার, তার পান্ডারা বিভিন্ন টক শোতে বলছেন যে এই হামের টিকা গত 10 বছর এক পান্ডা, মানে তার উপদেষ্টা পরিষদেই ছিলেন, তার এক পান্ডা টক শোতে বলছেন যে এটা গত 10 বছর ধরেই হামের টিকা পর্যায়ক্রমে কমানো শুরু হয়েছিল, কমতে কমতে অন্তর্বর্তী সরকারের আমলে আরো বেশি কমে যায়। এই আরো বেশি কমে যাওয়ার ফলে হাম এখন মহামারী আকার ধারণ করেছে। মানে কত বড় উজবুক, কত বড় পান্ডা, কত বড় চাটুকার হলে এই ধরনের কথা বলতে পারে। একটা বারের জন্য এরা হাম নিয়ে একটা কথা বলছে না, বরং প্রফেসর ইউনূসকে কিভাবে সেভ করা যায় সেই চিন্তা করছে। আপনি মানে আপনি সেভ করেন, কিন্তু এটা নিন্দা জানিয়ে করেন, এটার প্রকৃত তথ্য অনুসন্ধান করার কথা বলে দাবি জানিয়ে করেন। যদি 10 বছর না 15 বছর 20 বছর ধরে যদি কোনো ধরনের অবহেলা থেকে থাকে, তার তদন্ত করেন, এর পেছনে যারা দায়ী তাদের শাস্তি দেন। এর পেছনে যদি শেখ হাসিনার সরকারের দায় থাকে, তাহলে শেখ হাসিনা সহ শেখ হাসিনা সরকারের স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি, স্বাস্থ্য সচিব সবাইকে শুলে চড়ান, কেউ তো নিষেধ করেনি। কিন্তু প্রকৃত সত্যটা জানতে দেন, এবং প্রকৃত সত্যটা কিন্তু আমরা জানি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার মাধ্যমে এবং WHOর মাধ্যমে, ইউনিসেফের মাধ্যমে আমরা জানি যে শেখ হাসিনার বহু ব্যর্থতা, বহু অপরাধ, বহু মানে স্বজনপ্রীতি, বহু দুর্নীতি থাকলেও এই শিশুদের টিকার ক্ষেত্রে পৃথিবীতে অনন্য নজির স্থাপন করেছিল তার শাসনামলে বাংলাদেশ, এবং তার স্বীকৃতি বিশ্বের বিভিন্ন সংস্থা থেকে আমরা পেতে দেখেছি। এখন পান্ডারা প্রফেসর ইউনূসের যে দোষ, অপরাধ, সেই অপরাধকে হালকা করার জন্য বলতেই পারে যে 10 বছর ধরে এটা হয়েছে। ওয়েল অ্যান্ড গুড, সেটা তদন্ত করেন, তদন্ত করে বের করেন, বের করে দোষীদের শাস্তি দেন। যদি সেখানে মানে অন্য কারো দোষ থাকে তাদেরকেও শাস্তি দেন, কিন্তু শাস্তির বাইরে যেন প্রফেসর ইউনূসের কর্মকাণ্ড হাম নিয়ে, হামের টিকা নিয়ে শাস্তির বাইরে যেন না থাকে। আমি যদি মানে এই ব্যাপারে বলতে যাই যে আমি যদি কেউ যদি জুলাই যোদ্ধাদের নিয়ে ট্রল করে, মানে আবু সাইদকে নিয়ে ট্রল করে, মুগ্ধকে নিয়ে ট্রল করে, সেগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কিন্তু এই ট্রল করা কিংবা সমালোচনা করার জন্য প্রফেসর ইউনূসের আমলে গ্রেপ্তার হওয়ার ঘটনা দেখেছি, তাদেরকে জেলে রাখা হয়েছে। অথচ তার পান্ডারা আজকে হাম নিয়ে যে ট্রল করছে, তার জন্য গ্রেপ্তারের ঘটনা কেন দেখাচ্ছে না বর্তমান সরকার? কেন দেখাচ্ছে না, কেন? সেটার উত্তরটা খুব দরকার। জুলাই আন্দোলনে একটা স্বস্তির কথা বলেছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, এবং স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে এই কথাটা শোনার পরে আমরা এক ধরনের স্বস্তি অনুভব করতেই পারি। আমরা মানে দেশের সব জনগণ, কারণ দেশের মানুষ তো আসলে শান্তিতে থাকতে চাই, নির্ভয়ে বসবাস করতে চাই, মানুষ তার মৌলিক অধিকার যেন অন্তত পায়। সরকার কাউকে খেতে দেবে না, কিন্তু সরকার নির্বিঘ্নে বেঁচে থাকার যে অধিকার, সেই অধিকারটা নিশ্চিত করবে, সেটাই সরকারের কর্তব্য, এবং স্বরাষ্ট্রমন্ত্রীর আরো বেশি কর্তব্য। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে মানে বিনা অপরাধে কাউকে কোনো ধরনের হয়রানি করা যাবে না। পুলিশকে তিনি এই কথা বলেছেন, খুবই চমৎকার কথা। কিন্তু কথাটা চমৎকার, কর্মটা কতটা চমৎকার হবে, হয়েছে
সেগুলো আমরা একটু বিচার করব স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য পর্যালোচনা করে। থাকবেন পলিটিক্স টিভির দর্শক। বলছিলাম স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কথা, খুবই দারুণ কথা, এবং এই কথাটা যদি পুলিশ অক্ষরে অক্ষরে পালন করে তাহলে বাংলাদেশটা পরিবর্তন হতে খুব বেশি সময় লাগবে না। আইনই বলছে যে আইনের ফাঁক ফোকর গলিয়ে বহু অপরাধী বেরিয়ে যাক, সেটাতে কোনো সমস্যা নেই, কিন্তু বিনা অপরাধে একজনও যেন শাস্তি না পায়। আইনের মূল থিমটা, মূল শেকড়টা এটার উপরে ভিত্তি করেই আসলে আইন আদালত এটা পরিচালিত হয়। কিন্তু বাংলাদেশে ঠিক তার উল্টা হয়। যে কাউকে ইচ্ছা করলে গ্রেপ্তার করা যায়, যে কাউকে ইচ্ছা করলে কারাগারে ঢোকানো যায়, যে কারো বিরুদ্ধে যা ইচ্ছা তাই অভিযোগ দিয়ে মামলা করা যায়, এবং মামলাবাজির ব্যবসা করা যায়। একটা মেটিকুলাস দেশ, এবং এই দেশটাকে মানে এই ধরনের মানে অপকর্ম করে ব্যবসা করার একটা উপযোগী গ্রাউন্ড কিংবা উপযোগী আবাসভূমি তৈরি করে গেছেন মেটিকুলাস শাসক প্রফেসর ইউনূস। প্রফেসর ইউনূস যে অনাচার বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছেন, বিশেষ করে সাধু সাধু কথা বলে, সংস্কারের কথা বলে বলে মুখে ফেনা তুলে বাংলাদেশের আইন আদালত পুলিশ এগুলোকে একেবারে ধ্বংস করে গেছেন। যাকে ইচ্ছা তাকে পুলিশ গ্রেপ্তার করেছে, আদালতের জামিন দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছে, হাজার হাজার মানুষকে বিনা অপরাধে কারাগারে পচিয়ে মারা হয়েছে, এবং কারাগারে মৃত্যুর ঘটনা 100-র বেশি হয়েছে তার আমলে, যেগুলোর কোনো ধরনের কোনো বিহিত হয়নি। এমনকি সাবেক একজন মন্ত্রী, তাকে হাসপাতালে তার মৃতদেহতে পর্যন্ত হাতকড়া পরানো আছে এরকম ছবি যখন ভাইরাল হয়েছিল, তখন মানবাধিকার নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই চিত্র নিশ্চয়ই আপনারা মানে ভুলে যাননি। সাবেক আওয়ামী লীগের মন্ত্রী, যিনি হবিগঞ্জের মন্ত্রী, যাকে হারিয়ে ওই আসনে স্বতন্ত্র এমপি হয়েছিলেন, যিনি জেলে রয়েছেন, সেই আইনজীবী যখন গ্রেপ্তার হয়েছিলেন, সেটা নিয়েও অনেক কথা হয়েছে যে বিনা অপরাধে কেন তাকে গ্রেপ্তার করা হলো। বলছিলাম ব্যারিস্টার সুমনের কথা। ব্যারিস্টার সুমনের কথা নিশ্চয়ই মানে আপনারা ভুলে যাননি। ব্যারিস্টার সুমন, যাকে হারিয়ে ইউসুফ হোসেন হুমায়ুন, যাকে হারিয়ে তিনি জিতেছিলেন, সেই সাবেক মন্ত্রীকে আমরা দেখেছি মৃত অবস্থাতে হাসপাতালের বেডে হাতকড়া পরিহিত ছবি, সেই ছবি ভাইরাল হয়েছিল। মানবাধিকার লঙ্ঘনের কত নিকৃষ্ট উদাহরণ তৈরি করা যায় সেটা প্রফেসর ইউনূস করেছিলেন। সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা এই সরকার করছে, এর জন্য প্রথমে আমরা সাধুবাদ জানাতেই পারি। চলুন আগে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা শুনে নি, তারপরে আমরা অপরাপর ব্যাপারগুলো যে এটার সঙ্গে বাস্তবতা কতটা সামঞ্জস্যপূর্ণ সেগুলো একটু বিবেচনা করে দেখব। কি বলছেন তিনি? শিরোনামটা বলা হচ্ছে যে নিরপরাধ কাউকে হয়রানি না করতে পুলিশের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, প্রকৃত অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়, এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, প্রত্যেক পুলিশ সদস্যকে পেশাদারিত্বের আদর্শে উজ্জীবিত হয়ে মানুষের কাছে সেবা ও আস্থার প্রতীক হয়ে উঠতে হবে। ভুক্তভোগীকে তার প্রাপ্য আইনি সেবা দিতে হবে। প্রকৃত অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। নিরপরাধ কাউকে হয়রানি করা যাবে না। আইজিপিও এখানে কথা বলেছেন। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কথাতেই থাকি। চমৎকার একটা কথা বলেছেন যে নিরাপরাধ কাউকে মানে হয়রানি করা যাবে না। কিন্তু আমরা প্রফেসর ইউনূসের আমলে দেখেছি, আমাদেরই আরেকটা ভিডিওতে আপনারা জেনেছেন যে গাজীপুরে পরকীয়ার জেরে একটা মৃত্যুর ঘটনা, যেটা শেখ হাসিনা পতনের আরো 2 মাস পরে ঘটেছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে অক্টোবরের 2 তারিখে ঘটনা, অক্টোবরের 3 তারিখে সেই ঘটনার মামলা, পরবর্তীতে আবার সেই মামলা আরেকটা মামলা করা হয়েছে সেই বিষয় নিয়ে, যেটা আগস্টের 5 তারিখে বলা হয়েছে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের হুকুমে তাকে মেরে ফেলা হয়েছে। পিবিআইয়ের তদন্তে বেরিয়ে এসেছে সেই মিথ্যা ইতিহাস। পিবিআইয়ের তদন্তে এরকম শত শত মিথ্যা মামলার নজির আমরা দেখেছি। মানে শেখ হাসিনাকে শায়েস্তা করা কিংবা বউয়ের পক্ষের আত্মীয় স্বজনকে শায়েস্তা করা, পাওনাদারকে শায়েস্তা করার জন্য 16 বছরের কিশোরকে জুলাই যোদ্ধা বানিয়ে বাবা মামলা করেছেন, মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। আমরা মানে এই তো 2-3 দিন আগেই দেখলাম যে আদালতে, চট্টগ্রামে আদালতে একজনের মিথ্যা জিডির কারণে একজনের 1 মাসের কারাদণ্ড হলো, 5,000 টাকা জরিমানা করা হলো। এটা যদি এই মিথ্যা মামলার ক্ষেত্রে হতো তাহলে একটা দারুণ উদাহরণ তৈরি হতো।
যখন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না, তখন প্রফেসর ইউনূসের আমলে দেখেছি হাজার হাজার মিথ্যা মামলা, যেটা আইন উপদেষ্টা নিজে স্বীকার করেছেন। আমরা দেখেছি মিথ্যা মামলায় আনিস আলমগীরকে কারাগারে নিতে, মঞ্জুরুল আলম পান্নাকে কারাগারে নিতে, লতিফ সিদ্দিকীকে কারাগারে নিতে, হাফিজুর রহমান কার্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তাকে কারাগারে নিতে, একজন মানে অবসরপ্রাপ্ত সচিবকে কারাগারে নিতে, এই ঘটনাগুলো আমরা দেখেছি। আমরা প্রফেসর ইউনূসের আমলের কথা বাদ দিলাম। এই তো কদিন আগে 7ই মার্চের ভাষণ মাইকে বাজানোর অপরাধে, মাইকে তিনি বাজাননি, যে বাজাচ্ছিল তার উপরে মব হচ্ছিল, সেই মব ঠেকাতে এসে তাকে সমর্থন করার অপরাধে তার উপরে মব হলো এবং তার নামে মামলা করা হলো ভুয়া মামলা, সন্ত্রাস বিরোধী মামলা। এই যে মিথ্যা অভিযোগে তাকে কারাগারে রাখা হলো 2 মাস, তারপরে তিনি জামিন পেলেন 30 এপ্রিল, কিন্তু কারাগার থেকে মুক্ত হলেন গিয়ে 8 মে, এই মাসের 8 তারিখে তিনি মুক্ত হয়েছেন। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো থেকে সরকার যদি মানে জাতিকে মুক্তি দিতে পারে তাহলে একটা দারুণ ব্যাপার হবে। প্রফেসর ইউনূসের আমলে কিংবা তারও আমলে, তার আগেও শেখ হাসিনার আমলেও যে দৃষ্টান্তগুলো থেকে গেছে, সব থেকে ভয়াবহ দৃষ্টান্ত তো প্রফেসর ইউনূসের আমলে ঘটেছে। শেখ হাসিনার আমলেও এরকম হাজার হাজার ঘটনা ঘটেছে। সেখান থেকে এই সরকার যদি সত্যিই বেরিয়ে আসতে পারে, নিরপরাধ মানুষ যদি সত্যিই সমাজে নিশ্চিন্তে বসবাস করতে পারে, কারো মনে যেন আতঙ্ক তৈরি না হয় যে আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়া যাবে সহজেই, এর জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রথমে যেটা করতে হবে, আইন মন্ত্রণালয়ের সঙ্গে নেগোসিয়েশন করে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মিথ্যা মামলা দায়ের করার জন্য এই মামলাবাজদের শাস্তি নিশ্চিত করতে হবে। যদি আপনি শাস্তি নিশ্চিত করেন তাহলে এই মিথ্যা অভিযোগ, মিথ্যা হয়রানি সে পুলিশ করুক, কোনো ব্যক্তি করুক, কোনো প্রতিষ্ঠান করুক, কেউই করার সাহস পাবে না। আমার মনে হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আইন মন্ত্রণালয়ের এই নেগোসিয়েশনটা খুবই দরকার। 2 মন্ত্রণালয় মিলে একসাথে যদি কাজ করে, এক মন্ত্রণালয় আর এক মন্ত্রণালয়কে যদি সহযোগিতা করে, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীর এই বাণীটা প্রতিষ্ঠিত করা সম্ভব হবে। নয়তো শুধুমাত্র সেটা কথার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, সেটা বাস্তবতায় রূপ নেবে না। আমরা প্রত্যাশা করব অন্তত স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যটা বিএনপি সরকার তার এই 5 বছরের শাসনামলে প্রতিষ্ঠিত করে অনন্য একটা নজির স্থাপন করবে, যেটা বাংলাদেশের ইতিহাসে কখনো কোনো সরকার, এমনকি এর আগে বিএনপি যখন শাসন করেছে তখনও তারা করতে ব্যর্থ হয়েছিল। আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাকে।